ওয়েলকাম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন। এপিসোড নম্বর 14তে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটি শুনলে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যেতে পারে। এটি হচ্ছে যে কালা জাদু। একজন কবিরাজ, সে শুধু কালা জাদু করত, এবং একজন মানুষ, সে শুধু কালা জাদু করত, এবং তার শেষ পরিণতি কি হয়েছিল সেই ঘটনাটি আমি আপনাদের মাঝে শোনাবো। তো এরকম গল্প, ভিডিও, এরকম ঘটনা আমার এই ভূত কথাতে আপনি পাবেন। তো এটি নিয়মিত শোনার জন্য আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ঘটনায় ফিরে যাওয়া যাক। এক মৃত মানুষের সাথে আমি রোজ কথা বলি। আমি কি কথাটা শুনে অবাক হয়, বিষয়টা আপনাদেরকে খুলে বলি আমি। তার আগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি মোহাম্মদ শাওন কালা জাদুর একটি গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। এটি গল্প থেকে ঘটনাও বলা যেতে পারে, কেননা এটি হচ্ছে যে একটা বাস্তব ঘটনার উপর নির্মিত। আশা করি এই কাহিনীটি আপনাদের মাঝে শুনতে পাবেন। গত 3 দিন আগ থেকে আমার সাথে কী সব উল্টাপাল্টা ঘটনা ঘটে যাচ্ছে। আমি কী সব স্বপ্ন দেখছি নাকি বাস্তব জানি না। সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ রোজ রাতে আমার পাশে এসে শুয়ে থাকে। প্রতিদিন লাশটাকে দেখে প্রচণ্ডভাবে চিৎকার করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমি চিৎকার করছি ঠিকই, কিন্তু আমার আওয়াজটা কেউ শুনতে পাচ্ছে না। আমার বাড়িতে বাবা, মা ও ছোট বোন আছে। তারা আমার পাশের রুমেই ঘুমায়, কিন্তু এত জোরে চিৎকার দেওয়ার পরও তারা কিছুই শুনতে পায় না। শুধু কি তাই, আমি যে বিছানা থেকে উঠে দৌড় দিব সেটিও পারি না। আমার পা যেন অবশ হয়ে গেছে। এদিকে আমার অবস্থা দেখে পাশে থাকা লাশটা হা করে হেসে ওঠে আর আমাকে বলে, পারবি না, কোথাও যেতে পারবি না, তুই মরবি, তোকে আমি নিয়ে যাব, শুধু সময়ের অপেক্ষায়। এইভাবে সেই মৃত লাশটা আজ থেকে তিন রাত থেকে আমার সাথে কথা বলে। প্রথম ভাবতাম এটা মনে হয় আমার মনের ভুল, এই কথাটা কাউকে বিশ্বাস করবে না, আমাকে সবাই পাগল বলবে। কিন্তু এইভাবে 3 রাত একই ঘটনা ঘটার পর বিষয়টা আমি আমার বাবাকে খুলে বললাম। তারপর আমি আমার মাকে খুলে বললাম। আমার মুখে কথাটা শুনে বাবা মা হেসেই কথাটা উড়িয়ে দিলেন। বাবা মা আমার কথা বিশ্বাস না করায় চিন্তা করলাম বন্ধুদের মাঝে এই বিষয়টা শেয়ার করি, দেখি ওরা কোনো উপায় পায় কিনা। এই ভেবে আমার 2 বেস্ট ফ্রেন্ড জিসান ও সবুজের সাথে দেখা করলাম। ওদের সাথে দেখা করে আমার সাথে ওই 3 রাতের ঘটে যাওয়া সব ঘটনা আমি ওদেরকে খুলে বললাম। আমার মুখে এই কথাগুলো শুনে জিসান ও সবুজ হা করে হাসতে হাসতে বলল, জিসান, কি মৃত লাশ তোর পাশে এসে শুয়ে থাকে, ভয় দেখায়, কথা বলে, হা করে হেসে, শালা মিথ্যা বলার জায়গা পাস না, এসব কি বিশ্বাস করার মতন কথা? আমি বিশ্বাস করবাই, সত্যি আমাদের সাথে এরকম ঘটনা ঘটে। আমি মা বাবাকে ব্যাপারটা বললাম, ওনারা তাদের মতন হাসি তামাশা করলো। সবুজ, নিশাদ, তুই যে কথাগুলো বললি এগুলো তোর বাবা মা কেউই বিশ্বাস করবে না। হয়তো তুই স্বপ্ন দেখেছিস। আমি স্বপ্ন না ভাই, বাস্তবে নিজের চোখে আমি দেখেছি সব। তখনই জিশান বলে, নিজের চোখে কি দেখছিস তুই? কোনো কবরস্থানের লাশ আসে তোর কাছে? আমার মনে হয় ওই লাশটা তোকে পছন্দ করে বিয়ে করতে চায়। এই বলে ওরা হাসতে থাকে। তখন আমি বললাম, দেখ জিশান, তুই মজা করিস না, আমি সিরিয়াসলি বলছি কথাটা। জিশান উত্তরে বলে, তো ও মনে কি মজা করছি নাকি? আমি তো সিরিয়াসলি বলছি, ওই বুটটা লাশ রূপে আসে, বুটটা তোকে পছন্দ করে বিয়ে করবে। দ্রুত বিয়েটা কর, আমরা বিয়েটা খাই। নাকি শারীরিক সমস্যা, বিয়ে করতে ভয় পাস? কি বললি তবে রে? এই বলে জিশানের কথায় রেগে ওর কলারটা চেপে ধরলাম। এদিকে জিশান ও আমার গলায় চেপে ধরল। শুরু হলো দুজনের মধ্যে মারামারি।
আমাদের মারামারির মাঝে সবুজ ও দুজনকে ছাড়িয়ে দিয়ে বলে উঠল, এই কি করছিস এসব? মজা করতে করতে মারামারি পর্যন্ত চলে গেলি। তোরা তোদের দুজন কি কোনোদিন ভালো হবি না? ওই তো কদিন আগে কথা কাটাকাটি করে মারামারি করলি। তোদের দুজনের এত ঝগড়া ভালো লাগে না কোনো। তখনই জিশান বলে, আমাকে বলিস কেন? ওকে বল। ওর মাঝে মধ্যে আমার সাথে ঝামেলা করে। তোর ঝামেলা বের করে দিছি আগেই বলছি না? দেখিস অ্যাকশন শুরু হয়ে গেছে। তখন আমি বললাম, সাবধানে কথা বল জিশান, দুজনে থাম। আমরা না তিনজন বেস্ট ফ্রেন্ড? তাহলে তোমরা এসব কি করছো? হ্যাঁ, তখনই আমি বলে উঠলাম, আরে সব বিষয় নিয়ে মজা করলে কি ভালো লাগে বল? সবুজ বলল, আচ্ছা নিশাদ, একটা কাজ করলে কেমন হয়? তোর কাছে নাকি রোজ রাতে ওই লাশটা আসে। তাহলে আমরা একটা কাজ করি, আমি আর জিশান আজ রাতে তোদের রুমে গিয়ে লুকিয়ে থাকি। তাহলেই প্রমাণ হবে তোর কথা আদৌ ও সত্যি নাকি মিথ্যা। আমি বললাম, ঠিক আছে, আমি রাজি। আয়, আজকে রাতেই আয় আমার বাসায়। জিশান বলে, ওকে ঠিক আছে, তবে যাই হোক, যদি তোর কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। তখনই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আমি এখন চলে গেলাম, তোরা রাতে সময় মতো চলে আসিস। ওদের কথাটা বলে আমি বাড়ি থেকে চলে আসলাম। বাড়িতে আসার পর ভালোই দিন কাটতে লাগলো। রাত তখন 10টা। কথা মতো জিশান ও সবুজ আমার রুমে আসলেন। ওরা রুমে আসতেই আমি ওদেরকে বললাম, এই তোরা এই টেবিলের নিচে লুকিয়ে থাক। আমি রুমের লাইট অফ করে দেই। আজ প্রমাণ হবে আমি সত্যি বলি নাকি আমি মিথ্যা বলি। আমার কথায় জিশান ও সবুজ লুকিয়ে পড়লো। আমিও রুমের লাইট অফ করে মিশিমিশি করে ঘুমের বান করে শুয়ে রইলাম। এদিকে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ পাশে তাকাতেই দেখলাম সেই লাশটা আমার পাশে শুয়ে আছে। লাশটাকে দেখে জিশান ও সবুজকে ডাকতে ডাকতে বললাম, এই তোরা বেরিয়ে আয়, দেখ আমার কথা ঠিক কিনা। আমার কথায় ওরা দুজন বেরিয়ে এসে লাশটাকে দেখে হাসতে হাসতে বলল, আরে এটা তো লাশ। তখন আমি বললাম, হ্যাঁ এই দেখ লাশ। আমার কথা তো বিশ্বাস করিসনি, তাই এখন দেখ। তখনই আমি বললাম, আমার কথার জবাবে জিশান ও সবুজ দুজনকে বলল, আরে এটা আবার কঠিন কি? লাশই তো, আমাদের হাতে আমরাও হতে পারি। এই কথা বলে আমার চোখের সামনে জিশান ও সবুজ ওই লাশটার মতন রূপ নিল। এটা কিভাবে সম্ভব? ওরা কিভাবে লাশের মতন হলেন? আবার সামনে একটা তিনটা লাশই আমাকে বলছে, তুই মরবি, তুই মরবি, তোকে নিয়ে যাবো আমরা। ওদের ওই ভয়ঙ্কর কথাগুলো শুনে এক দৌড়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুললাম। চমকে উঠলাম, কারণ দরজার বাহিরে দাঁড়িয়ে আছে জিশান ও সবুজ। আর ওরা এখানে থাকতেই একটু আগে কাদের দেখলাম? তাহলে কি আগে আমি যাদেরকে দেখেছি ওরা সত্যি কি সেই ভয়ঙ্কর লাশ? দরজার বাইরে দাঁড়িয়ে আছে ওরা। এই ভেবে পেছনে তাকিয়ে রুমে দেখলাম সেখানে কেউ নেই। আরে ওই সাদা কাফনে মোড়ানো তিনটা লাশ কোথায় গেল? এই রুমে এগুলো দেখতে পাই না। সবুজ ও জিশানের দিকে তাকালাম। এদিকে আমার এরকম অবস্থা হয়ে দেখে সবুজ বলল, কিরে নিশাদ, সেই কখন থেকে দরজায় নড়ছি, শুনছিস না কেন? ঘুমাইছিলি নাকি? আমি বললাম, না রে ভাই, আসলে একটু আমার সাথে অবাক করা ঘটনা ঘটেছে, ভয়ানক ঘটনা ঘটছে। জানিস তো, আমি একটু আগে তোদের রুমে আসতে দেখছি। তোরা একটু আগে আমার রুমে আসছিলি, আর ওই সাদা কাপড়ে মোড়ানো লাশটার মতন হঠাৎ তোরাও লাশের রূপ নিলি। সবুজ বলল, কি বলিস? পাগল হয়ে গেলি নাকি? আমরা তোর এখানে তো ওই মাত্র আসলাম, ওই যে তোর সামনে আমরা। তখনই জিশান বলে, আরে বাদ দে ওইসব কথা, ও সত্যি সত্যি পাগল হয়ে গেছে।
আমি ঠিক আছি রে, মিথ্যা বলছি না, সত্যি আমি বলছি। সবুজ বলে, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। একটু আগে কি হয়েছে জানি না, আমরা দুজন যখন আসলাম এটাই জানি যে আমিও জিশান তোর রুমে লুকিয়ে লুকিয়ে থাকবো। এখন দেখি কোনো লাশ আসে কিনা তোর কাছে। আমি বললাম ঠিক আছে, তাই কর, যা লুকিয়ে পড়। আমার কোথায় জিশান ও সবুজ লুকিয়ে পড়লেন। এদিকে আমি আবারও রুমের লাইট অফ করে মিছিমিছি করে চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার পর প্রায় আধা ঘন্টা চলে গেল। আধা ঘন্টা পর জিশান আমাকে বলে উঠল, নিশাদ, কই তোর সেই লাশ? কোথায় আর অপেক্ষা করাবি? আমি বললাম, আর কিছুক্ষণ থাক, হয়তো দেখতে পারবি। আমার কথায় ওরা দুজন চুপচাপ করে লুকিয়ে রইল। এইভাবে কেটে গেল আরও 1 ঘন্টা। অন্যদিন রাতে ওই লাশটা আমার পাশে এসে শুয়ে থাকে। আজ এখানে আসছে না কেন? এদিকে প্রায় 1 ঘন্টা হয়ে যায়, সবুজ ও জিশানের কোনো সাড়া শব্দ পাচ্ছি না। এই ভেবে বিছানা থেকে উঠে জিশান ও সবুজকে ডাকতে যাব, ঠিক তখনই দেখলাম খুব ভয়ঙ্কর একটা ঘটনা। আমি দেখলাম দুটো লাশ জিশান ও সবুজের গলা চেপে ধরছে। ওদিকে সবুজ ও জিশান বাঁচার জন্য ছটফট করছে। এই দৃশ্য দেখে জিশান ও সবুজকে বাঁচাতে দৌড়ে গেলাম ওদের কাছে, আর বলতে লাগলাম, ছেড়ে দেও, ওদের মেরো না। এই কথাটা বলতে বলতে আমি ওদের কাছে যেতেই সেই লাশ দুটোর মধ্যে একটা লাশ আমাকে ধরে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিলেন। আমি সজোরে ধাক্কা খেলাম দেওয়ালের সাথে। এদিকে ততক্ষণে মাথা তুলে ওদের দিকে তাকাতেই দেখলাম লাশ দুটো সবুজ ও জিশানকে মেরে ফেলেছে। আমার চোখের সামনে ওদের নিতম দেহ মাটিতে লুটিয়ে পড়ল। আমি সামনে জিশান ও সবুজকে মেরে ফেলায় সেটা আমি নিতে পারিনি, নিজেও জ্ঞান হারিয়ে যাই। এটা দেখে আমার কি খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আমার যখন জ্ঞান ফিরানো হয়, তখন আমি চোখ খুলতেই আমি তো পুরাই অবাক। কারণ চোখ খুলতেই দেখলাম জিশান ও সবুজ দুজনেই বেঁচে আছে। ওরা আমাকে বলছে, নিশান, তুই ঠিক আছিস তো? ওদের কথা শুনে বিছানা থেকে উঠে ওদেরকে বললাম, জিশান, সবুজ ভাই, তোরা ঠিক আছিস তো? তোদের কিছু হয়নি? বেঁচে আসিস তোরা? সবুজ বলল, মানে কি বলছিস তোরা? আমাদের আবার কি হবে? আমি বললাম, কেন, আমি জ্ঞান হারানোর আগে তো দেখলাম ওই লাশ দুটো তোদের গলা চেপে মেরে ফেলছে। জিশান বলল, কই, আমরা তো ঠিকই আছি, কোনো লাশ তো আমরা দেখিনি। লাশ আবার মারবে কিভাবে? সবুজ বলল, হ্যাঁ ঠিক তো, উল্টো আমরা কি দেখলাম জানিস? তখন ওরা বলল, আমি আর জিশান লুকিয়ে আছি লাশ দেখার জন্য। হঠাৎ তুই বিছানা থেকে উঠে আমাদের দেখার জন্য হঠাৎ তুই বিছানা থেকে উঠে আমাদের দিলে দৌড়ে আসলি। আমরা বলতে শুরু করলাম, ছেড়ে দাও, ওদের মেরো না। তোর কথা শুনে আমি আর জিশান তোকে স্পর্শ করতেই তুই জ্ঞান হারিয়ে ফেললি। আমি বললাম, কি বলিস, তাই নাকি? তাহলে আমি যে কি দেখলাম, উফ, আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। এসব কি হচ্ছে আমার সাথে? জিশান, সবুজ বন্ধু, বিশ্বাস কর, আমি এমনই জ্ঞান হারিয়েছি। আমি একটু আগেই দেখছি সেই ভয়ঙ্কর লাশ দুটো তোদের দুজনকেই মেরে ফেলেছে, তাই তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেলছিলাম। এদিকে সবুজ ও জিশানের সাথে আমার মা বাবাও আমার কথাগুলো শুনছিল। আমার কথাগুলো শুনে জিশান আমার বাবাকে বললেন, আঙ্কেল, নিশাদের অবস্থা ভালো দেখছি না। আমার মনে হয় ওর ঘুম ঠিকঠাক মতো না হওয়ার কারণে এসব উল্টাপাল্টা জিনিস দেখছে। তখনই যে সবুজ বলে, হ্যাঁ আঙ্কেল, জিশান ঠিকই কথা বলেছে, আমারও তাই মনে হয়। তখনই আমি বলে উঠলাম, আরে কি বলিস তোরা? না, আমি বাবা ঠিক আছি, আমার মাথায় বা শরীরে কোনো সমস্যা নেই। সমস্যা না হলে এই 2 দিন থেকে এসব কি শুরু করছিস? তুই নাকি লাশ দেখিস। আচ্ছা, লাশ কি হাঁটতে পারে যে লাশ হেঁটে হেঁটে তোর কাছে চলে আসবে? মানে আমি বললাম, বাবা, ওটা লাশ না,
ওটা জিন ভূত হয়তো লাশের রূপে আসে। আমার বাবা বললেন, তোর এসব পাগলামি কথায় বিশ্বাস করি না, আর আমি এসব জিন ভূতও বিশ্বাস করি না। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড় যা, কাল সকালে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি বললাম, হে নিশাদ, তুই তুই ঘুমিয়ে পড়, আমরা কাল দেখা করব তোর সাথে। এই কথা বলে জিশান ও সবুজ চলে গেল। কিছুক্ষণ পর বাবা মাকে আমাকে ঘুমাতে তারাও চলে গেলেন নিজের রুমে। এদিকে আমি একা একা শুয়ে ভাবতে লাগলাম, আসলে সমস্যা কি? হঠাৎ করে এসব কি ঘটনা ঘটতেছে আমার সাথে? বয়ে ঘুম আসতেছে না। কি জানি ঘুমালে আবারও লাশটা এসে পাশে শুয়ে তাকিয়ে পড়বে। বয়ে বয়ে না ঘুমিয়ে রাতটা পার করলাম। পরের সকাল 10টায় নিজের ইচ্ছার বিরুদ্ধে বাবার জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। সেখানে গিয়ে বাবা ডাক্তারকে সব খুলে বললেন। ডাক্তার আমাকে নানান প্রশ্ন করলেন ও আমার শরীরে অনেক টেস্ট করলেন। সবশেষে ডাক্তার বাবাকে বললেন, আপনার ছেলের কোনো সমস্যা দেখছি না, শুধু একটা ঘুমের প্রবলেম, ওই তাছাড়া আর বড় কোনো সমস্যা তো দেখলাম না। ডাক্তারের কথা শুনে বাবাকে বললাম, দেখছো বাবা, বলছি না আমার কোনো সমস্যা নাই, বিশ্বাস করলা না, এখন তো বিশ্বাস করলে, এখন বাড়িতে চললো বাবা। এই বলে বাবা সহ ডাক্তারের ওখান থেকে বের হলাম। ঠিক তখন যখন সবুজে ফোন করে বলল, নিশাদ দেখা কর, তুই কোথা আছে। সবুজের কোথায় ফোনটা রেখে আমি বাবাকে বললাম, বাবা তুমি বাড়িতে যাও, আমি বন্ধুদের সাথে দেখা করে তারপর আসছি। আমার কোথায় বাবা বাড়িতে চলে গেলেন। এদিকে আমি সেখানে আর দেরি না করে চলে গেলাম সবুজ ও জিশানের কাছে। তাদের কাছেই যেতে দেখলাম সেখানে নাসরিন আমার জিএফ আমার দিকে রেগে মেগে তাকিয়ে আছে। ওখানে যেতেই নাসরিন বলল, সমস্যা কি তোমার? দুদিন ধরে ঠিকঠাক মতো কথা বলছো না, রাতে কল করেছো, কল করছি, ফোন রিসিভ করছো না। এখন আবার সবুজ ও জিশানের কাছে থেকে শুনলাম কি পাগলামি শুরু করেছো, রাতে নাকি মৃত লাশকে দেখো। আমি বললাম, হ্যাঁ, সেই জন্য তোমার সাথে কথা বলতে বলি না। আসলে জানি না হঠাৎ করে আমার সাথে কি সব ভয়ঙ্কর কাহিনী শুরু হলো। নাসরিন বলল, ভয়ঙ্কর না সাই, রিলেশন রাখতে চাও না সেটা বলো, এটা এত অভিনয়ের কি হলো? তখন আমি বললাম, আরে না, কি বলো সব, রিলেশন রাখবো না কেন? রিলেশন রাখবো, তুমি চলে গেলে আমার কি হবে? তখনই জিশান বলে, কেন আমি আছি না তখন আমার সাথে রিলেশন হবে তো তো ক্রাশ। আমি বললাম, মেয়ে মুখ ভেঙে দিব। জিশান বললে, হ্যাঁ মজা করছি দুষ্ট, বলে হাসতে থাকে। ডাক্তার কি বলল? আমি বললাম, ডাক্তার বলল আমি সুস্থ আছি, আমার কিচ্ছু হয়নি। আচ্ছা, আজ আর বেশি আড্ডাইতে পারবো না, বাড়ি ফিরতে হবে। নাসরিন তুমি বাসায় যাও, আমি ফোন করব কেমন? এই কথাটা বলে ওদের বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। রোজ দিনের মতন সেই দিনও ভালো কেটে গেল। সমস্যা হলো রাতে। সেই রাতে আমার সাথে ঘটে গেল ভয়ঙ্কর একটা অবাক করা ঘটনা, যেটি আমি মোটেও কল্পনা করিনি। ঘটনাটি, ঘুমিয়েছিলাম আমি, এবং ঘুম থেকে হঠাৎ জেগে উঠে দেখি আমি কবরস্থানে শুয়ে আছি। শুধু কি তাই, আমার দুজনে সেই লাশটা শুয়ে আছে। একবার ভাবুন তো, এমন অবস্থা আপনার হলে কেমন লাগবে? আমার নিজেকে কবরস্থান ওর পাশে লাশ দুটো দেখে প্রচণ্ড এক চিৎকার করে বসলাম। এমন অবস্থাতে পাশে থাকা লাশ দুটো হাসতে হাসতে বলল, কিরে ভয় পাচ্ছিস? তোরা তো এখানে নিয়ে আসবো চিরদিনের জন্য, শুধু সময়ের অপেক্ষায়। লাশের মুখে এসব কথা শুনে সেখানে আর দেরি না করে সামনে পিছন না তাকিয়ে দিলাম একটা দৌড়। এক দৌড়ে সেখান থেকে বাড়িতে চলে আসলাম। রাত যখন গভীর, মা বাবা ঘুমাচ্ছে, ওদেরকে না ডেকে সোজা চলে গেলাম রুমে। রুমের কাছে যেতে বুঝলাম দরজার ভিতর থেকে লাগানো, আর দরজা যদি লাগানো থাকতো তাহলে আমি বাইরে গেলাম কিভাবে? আমি তো মাথায় আসছে না কি হচ্ছে আমার সাথে এগুলো। দরজার ভিতর থেকে লাগলো
লাগানো, কিন্তু আমরা তো রুমে ঢুকতেই হবে। অনেক অনেক ধাক্কাধাক্কির পর দরজার সিটকারি দিলাম। ভেঙে দিয়ে দেখলাম একটা অবাক করা ঘটনা। রুমের লাইট তখনও অফ ছিল। রুমে ঢুকে লাইটটা জ্বালাতেই চমকে উঠলাম আমি। বুকটার মাঝে দরফর করে উঠলো, কারণ আমি লাইটটা জ্বালাতেই দেখলাম আমি আগ থেকেই বিছানায় শুয়ে আছি। আমি নিজেকে দেখছি বিছানায় শুয়ে আসো, মানে এটা কি ভাবে হতে পারে? হুবল আমার মতন দেখতে আমার রুমে আমার বিছানায় শুয়ে আছে। এমন অবস্থায় নিজেকে কিছুতেই যেন বিশ্বাস করতে পারছি না। কি হচ্ছে এসব? এই ভেবে মনে সাহস নিয়ে কথা বলে উঠলাম। আমি বললাম, কে কে আপনি? আমার কথায় হঠাৎ ঘুম থেকে বিছানায় শুয়ে থাকা মতো দেখতে অবয়টা চোখ খুলে আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকালো। এদিকে ওনার চাহনিতে দেখে আমি বেহুশ হয়ে গেলাম। আমার বিছানায় হুশ ফিরলুম। শুয়ে আছে বিছানায়, পাশ থেকে মা বাবা বলে আসছে। আরে হুশ ফিরতেই তখনই বাবা মা বলে উঠলেন, কিরে নিশাদ, রুমের কি অবস্থা? দরজা খোলা রেখে বিছানা ছেড়ে তুই নিচে পড়েছিলি কেন? আবার কতক্ষণ ধরে তোর মা বাবা তোকে ডাকছে, কিন্তু তোর তো হুশ ফিরছে না। কি নেশা টেশা করছিস নাকি? আমি বললাম, না বাবা, আমি তো নেশা করিনি। এই ভেবে গত রাতে যাওয়া সব ঘটনা মা বাবাকে খুলে বললাম। আমার কথায় মা আমাকে বোকাজোকা শুরু করতে লাগলো। ওনার কোনোভাবেই আমার কথা বিশ্বাস করছে না। বন্ধুর মা বাবা কেউ আমার কথা বিশ্বাস করছে না। কিন্তু আমি তো বুঝি আমি কি অসুবিধার মধ্যে আছি। মা বাবা আমার আর কিচ্ছু না বলে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম জানেন? আমাদের এক মসজিদের ইমামের কাছে। উনি টুকটাক কবিরাজি জানেন। জিন ভূতের কোনো সমস্যার সমাধান থাকলে কিছুটা হলেও সমাধান দেওয়ার চেষ্টা করেন। তো কথা মতো বাড়ি থেকে বেরিয়ে ওই ইমামের কাছে চলে গেলাম। ওনার বাড়িতে যাবার পর আমি আসসালামু আলাইকুম বলে, হুজুর ভালো আছেন? ইমাম সাহেবকে বললাম। ইমাম সাহেব উত্তরে, ওয়ালাইকুম আসসালাম, তোমার তো চিনতে পারলাম না বাবা। তখনই আমি আমার বাবার পরিচয় দিলাম। আমি সেই মসজিদের মুসল্লি। আমার বাড়ি এই তো কিছুটা দূরে। আমার বাবার নাম বলেই উনি চিনলেন আমাকে। তখনই ইমাম সাহেব বললেন যে এখন বৃদ্ধ হয়ে গেছি বাবা, তাই কাউকে আর ভালো মতো চিনি না। তো বাবা, আমার কাছে কেন আসলি? তখনই বললাম, খুব বড় একটা বিপদের সমস্যায় পড়ে আপনার কাছে আসছি। হুজুর, শুনছি আপনি জিন ভূতের বিষয় জানেন। এই বলে হুজুরকে আমার সাথে ঘটে যাওয়া 4-5 দিনের সব ঘটনা আমি খুলে বললাম এবং ওনাকে অনেক অনুরোধ করলাম আমাকে একটু সাহায্য করতে। আমার কোনো সমস্যা আছে কিনা সেটা বলতে। আমার কথায় অনুরোধ হুজুর বললেন, ঠিক আছে বাবা, তুমি এখানে বসো, আমি ভিতর থেকে আসছি। একটু সময় লাগবে। আমি তোমার কাছে না আসা পর্যন্ত তুমি ওইখানেই থাকো। হুট করে আমার কাছে এসো না আবার, কেমন? এই বলে উনি চলে গেলেন। এদিকে আমি সেখানে বসে অপেক্ষা করতে লাগলাম। এইভাবে কয়েক মিনিট কেটে যাওয়ার পর ইমাম সাহেব ভিতর থেকে বেরিয়ে এলেন। উনি আমার কাছে এসে কথা বললেন এবং আমি আমার কাছে এসে বললাম, ইমাম সাহেব, হুজুর। তখনই হুজুর বললেন, তুমি যে আমাকে কথাগুলো বললে, তোমার কথাগুলো শুনে আমার এক পরিচিত বন্ধু জিনের মাধ্যমে তোমার বিষয়ে খোঁজ নিলাম। বন্ধু জিনের মধ্যে পুরুষটা খোঁজ নিতে না পারলেও তোমার সমস্যার কথাটা আমি জানতে পারছি। তখনই আমি কৌতূহলী বসতে জিজ্ঞেস করলাম, কি সমস্যা হুজুর? বলুন আমাকে, কি বড় ধরনের প্রবলেম? ইমাম সাহেব হুজুর বললেন, বিষয়টা তেমনই, কারণ তোমাকে ব্ল্যাক ম্যাজিক তথা কালা জাদু করা হয়েছে। এটা শুনে আমি বললাম, কি?
আমাকে কালা জাদু করা হয়েছে। হুজুর কি বলেন? আমাকে কে করবে কালা জাদু? আর করবেই বা যাবে কেন? হুজুর বললেন, জীবনে চলতে গেলে কত মানুষের সাথে কত খোটা কাটাকাটি হবে, ঝগড়া মারামারি হয়ে থাকে। এগুলোর অন্য জন্য অনেকে কালা জাদুর পথটা বেছে নেয় এবং মানুষকে কালা জাদু এছাড়া শত্রু জেদে মানুষ কালা জাদু করে থাকে। তোমাকে কালা জাদু করে কিছু দুষ্ট খারাপ জিনকে পাঠানো হয়েছে। সেই জিনগুলা তোমার কাছে লাশ রূপে আসে। কথাটা শুনে বয়ে দেখা দিলাম এবং তোমার সাথে ঘটে যাওয়া সব উল্টাপাল্টা কাজগুলো এই কালা জাদুর জন্যই হচ্ছে। আমি আমার বন্ধু জিনের মাধ্যমে জেনেছি তোমাকে যে কালা জাদু করেছে সে তোমারও পরিচিত প্রিয়জনের মধ্যে কেউ। কিন্তু সে কে? সে যে কে সে সঠিক কথাটা আমি জানি না, বলতে পারবো না। যাও, যতটুকু তোমাকে আমি বললাম জানি সেটা বললাম। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তো কবিরাজি করি না। তুমি বরং কোনো বড় হুজুর বা কবিরাজের মাধ্যমে কাছে যাও। হুজুরের মুখে কথাটা শুনে মনে হচ্ছিল আকাশ থেকে পড়লাম। আমাকে কেউ কালা জাদু করেছে, তাও আমার পরিচিত প্রিয়জনের কেউ। যাই হোক, হুজুরের কথায় অনেককে সালাম জানিয়ে সেখান থেকে বাড়ি চলে আসলাম। হুজুরের কথায় ওনাকে সালাম দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পর মা বাবাকে হুজুরের সব ঘটনা খুলে বললাম। মা বাবাকে বললাম আমাকে কালা জাদু করা হয়েছে। আমার কথায় মা বাবা একটু অবাক হলেন, কিন্তু বিশ্বাস করলেন না। উল্টা আমাকে বললেন, নিশাদ, তোর বাবা কি বলছিস? তোকে কে কালা জাদু করতে যাবে শুনি? তখনই বাবা বললেন, তুই ওইখানেও এখনো ছেলে মানুষ, তোর সাথে কারো শত্রুতা থাকবে যে রেগে মেগে তোকে কালা জাদু করবে। এটা সব শুনে আমাকে সবাই বলতে লাগলো এবং আমি তো জানি না। তো বাবা, বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস না হলে তোমরা নিজে হুজুরের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করো শুনি তোমাদের সব কথা। বাবা বললেন, সত্যি নাকি? আচ্ছা, তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি কালই যাব। আর যদি এসব জিন ভূত বিশ্বাস করি না আমি, তোর এসব সমস্যার জন্য ঠিকই যাব। যাই হোক, মা বাবা কথা শুনে একটু সান্ত্বনা পেয়ে রুমে চলে গেলাম। রোজ দিনের মতো সেদিনও কোনো সমস্যা হলো না। সমস্যা হলো রাতে, কিন্তু এবার আমার সাথে যা হলো আমার মা বাবার সাথে। আমার মা বাবার সাথে মা বাবা দুজনে সেই রাতে একটা স্বপ্ন দেখলেন। বাবা মা দেখলেন একটা ভয়ঙ্কর একটা অবয়ব। মা বাবাকে বলছে, হুজুর বা কবিরাজ বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না। আমি হুকুমের গুলাম। আমি তোমাদের ছেলেকে নিয়েই যাব, ওকে কোনোভাবেই বাঁচাতে পারবি না। এই স্বপ্নটা দেখার পর বাবা মা দুজনে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মা বাবা একে অপরের সাথে কথা বলতে জানতে পারে যে দুজনে ঠিকই এরকম স্বপ্ন দেখছে। যাই হোক, স্বপ্নটা দেখার পর মা বাবা সেই রাতেই বয়ে করে ঘুমাননি। পরদিন সকালে মা বাবা দুজনেই আমাকে বিষয়টা খুলে বললেন এবং আমি বিষয়টা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে এবং এবার তো বিশ্বাস করছো আমার সাথে সত্যি এতদিন ভয়ানক ঘটনা ঘটছে। তখনই বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা, বিশ্বাস করেছি। আমি আজকে বিকালে তোকে কোনো হুজুর বা কবিরাজের কাছে নিয়ে যাব, তুই যেটা চিন্তা করিস না। বাবার কথায় একটু ভালো লাগলো। ভাবলাম সমস্যা বুঝি সমাধান হবে। বিকালে বুঝি বাবা সত্যি কোনো কবিরাজ বা হুজুরের কাছে যাবে। কিন্তু না, বিকাল হবার আগেই আমাদের বাড়িতে একজন অপরিচিত লোক আসলেন। উনি আসায় বাবা জিজ্ঞেস করলেন, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। লোকটা বলল, আপনারা আমাকে চিনতে পারবেন না, আমি একজন কবিরাজ। আমি আপনাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনাদের বাড়িতে একটা অবয়ব জিনের নজর পড়েছে। জিনটা আপনাদের ক্ষতি করতে চায়। তখনই আমার বাবা বললেন, হ্যাঁ ঠিক বলেছেন। আপনি কিভাবে জানলেন? আমার তো কাল রাতেও ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কবিরাজ বললেন, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের আর কোথাও যেতে হবে না, আমি এই সমাধান করছি।
তখন আমি বললাম, কবিরাজ আঙ্কেল, আমি একজন হুজুরের কাছে গিয়েছিলাম। উনি আমাকে বলল কেউ নাকি আমার উপর কালা জাদু করেছে। আমি একটু দেখো আমি বললাম, একটু দেখুন বিষয়টা সত্যি কিনা। আমার কথায় কবিরাজ বেশ কিছুক্ষণ তার নিজের মতো কাজ করিয়ে আমাদের সবাইকে বলল, কবিরাজ, এই আমি তো এমন কিছু দেখছি না। আপনার ছেলের নিশান তো ঠিকই আছে, ওর কোনো সমস্যা নেই। আপনারা ভয় পান ওই দুষ্ট জিনটার কারণে। এসব নিয়ে আর ভয় পাবেন না। আমি কিছুটা কাজ করে দিচ্ছি, এখন থেকে আরো সমস্যা হবে না। এই বলে কবিরাজ কিছুটা কাজ করে চলে গেলেন। আমি কিছুটা বুঝলাম না, কোথা থেকে কবিরাজ এসে এসব বলল। আমি তো আমার সমস্যা বুঝি আমি, তাই না? যাই হোক, কবিরাজের চলে যাওয়ায় আমার বাবা আর অন্য হুজুর বা কবিরাজের কাছে গেলেন না। এভাবে কেটে গেল 3টা দিন। এই 3টা দিন বলতে ঘটে না ঘটে যায়নি, ভালো ছিলাম। 3 দিন পর আমার সাথে শুরু হলো ঠিক আগের মতন ভয়ঙ্কর ঘটনা। আগের মতন ওই লাশগুলো আমার কাছে এসে শুয়ে থাকতো। কবিরাজ তো বলেছিল আর কোনো সমস্যা হবে না, তাহলে আবার কেন? বিষয়টা কেমন সন্দেহজনক হওয়ায় আমি সেই দিনই চিন্তা করি রাতের বেলা ওই মসজিদের ইমাম হুজুরের কাছে যাব। কিন্তু রাতের বেলা একা যাওয়া কি ঠিক হবে না। তাই সবুজকে ফোন দিলাম, বললাম তোদের সাথে যেতে। কিন্তু সবুজের সমস্যা থাকায় সে যেতে রাজি হলো না। সবুজকে না পেয়ে জিশানকে বললাম, জিশান রাজি হলো। জিশান রাজি হওয়ায় সেই রাতেই আমি ওই জিশান আর রুয়ানা দিলাম ইমাম সাহেবের বাড়ির দিকে। আমরা একটা বিষয় খেয়াল করলাম, আমরা যত আগাচ্ছি আমাদের কিন্তু পথ ফুরাচ্ছে না। এইভাবে বাড়িতে আসার পর মা বাবাকে হুজুরের সব কথা খুলে বললাম। বাবা মাকে বললাম আমাকে কালা জাদু করা হয়েছে। আম- এই বলে সব আমি জিশান রওনা দিলাম এবং বেশ কিছুক্ষণ পর দুজন সেই হুজুরের বাড়িতে চলে গেলাম এবং আমার মা বাবার কথা আমি চিন্তা করতে লাগলাম। সেখানে গিয়ে জানতে পারলাম হুজুর বাড়িতে নেই, ওনার মেয়ের বিয়ে বাড়িতে বেড়াতে গেছেন, ফিরবেন 2 দিন পর। হুজুর না পেয়ে আমরা আর জিশান আবারও বাড়ির দিকে ফিরছি। হঠাৎ আমাদের মাঝে দুটো সাপ দেখতে পেলাম। সাপ দেখে দুটো বেশ সুন্দর দেখতে। আমাদের সামনে সাপ, এই দেখে জিশান পাশে থাকা একটা লাঠি নিয়ে সাপ দুটোকে আঘাত করতে যাওয়ায় আমি বললাম, এ কি করিস? মারিস না, দেখছোস কত সুন্দর সাপ, ছেড়ে দে। জিশান বলল, তো আবার কথা, সাপ কখনো সুন্দর হয় বলতো? আমার রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে আছে, আমি থাক না, আমার পাশ কাটিয়ে যাই, আয়, আরে আয় তো। এই বলে জিশানকে টেনে সাপ দুটোর পাশ কাটিয়ে বাড়ির দিকে হাঁটলাম। হাঁটতে হাঁটতে জিশানকে বললাম, তুই জানিস না রাতের বেলা জিনরা সাপ রূপে ঘুরে বেড়ায়? এমনও তো হতে পারে ওইগুলা সাপ না, ওইগুলা জিন। জিশান, এমন তো হতে পারে না, ওইগুলা সাপ না জিন। তোকে বলেছে তাই না? তাহলে যাই, আবারও ওদের কাছে গিয়ে বলি, জিন বাবা আমাদের একটা পরীর সাথে প্রেম করিয়ে দিন। যাই। আমি বললাম, এই বলে হেসে মজা করতে পারিস। আচ্ছা, তোর বাড়িতে চলে আসছে, বাড়িতে যা, কাল দেখা হবে। আমার কথায় জিশান আমাকে বলল, ভাই চলে যাই। ওখান থেকে চলে গেলাম। এদিকে আমি সেখানে দেরি না করে বাড়িতে চলে গেলাম। এইভাবে কেটে গেল আরো 2 দিন। এই 2 দিনে আমার সাথে কিরকম ভয়ঙ্কর ঘটনা ঘটায়। আমি আবারও সেই বিকালে ইমাম সাহেবের হুজুরের কাছে যাই। আমি ইমাম সাহেবের হুজুরের কাছে গিয়ে ওনাকে সব ঘটনা খুলে বলি। আমার কথা শুনে ইমাম সাহেব হুজুর আমাকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি তোমার মা বাবাকে নিয়ে আমার সাথে দেখা করাও, কেমন? হুজুরের কথায় আর কিছু কথা না বাড়িয়ে সোজা বাড়ির দিকে চলে গেলাম। আর অনেক অনুরোধ করে মা বাবাকে
রাজি করিয়ে সেই ইমাম সাহেবের কাছে নিয়ে আসলাম। আমি মা বাবার সাথে বাড়িতে হুজুরের কাছে গেলাম। আমরা সেখানে যাওয়ার পর হুজুর আমাদের উদ্দেশ্য করে বললেন, আপনি ওর বাবা? আমার বাবা বললেন, হ্যাঁ হুজুর, অবশ্যই আমরা ওর মা বাবা। আপনারা কি জানেন আপনাদের ছেলের পরিস্থিতি ভালো না, ও দিন দিন মৃত্যুর মুখে ঢেলে পড়ছে। বাবা বললেন, কি বলেন হুজুর, কিন্তু কেন? হুজুর বললেন, আপনার ছেলে তো এমন আগেই বলছে ওর উপর খালা জাদু করা হয়েছে। ও কি আপনাদের বলছে? তখনই বাবা বললেন, হ্যাঁ, কিন্তু বিশ্বাস করিনি। ওর অবস্থা এমন, কবিরাজ আসছিল আমাদের বাড়িতে। ওই কবিরাজ তো আবারও বলছিল যে আমাদের বাড়িতে নাকি ভয়ঙ্করভাবে উম জিনে আসর করেছে, এবং সেটা কবিরাজ আমাদের সাথে যা ঘটনা ঘটেছিল সব তো কবিরাজ বলে গিয়েছিল। ইমাম সাহেব বললেন হুজুরের কথায়, এবং ওই কবিরাজটা তো কিভাবে আচমকা জানতে পারলো সেটাও তো আমরা জানি না। কবিরাজ আসছিল বুঝি? তখন হুজুর বললেন যে, আমার বাবা বললেন যে হ্যাঁ। তখন হুজুর বললে, না, ও কোনো কবিরাজ নয়। তখন হুজুর বললেন, মানে? আমার বাবা বললেন, মানে কবিরাজ নয় তাহলে কে উনি? হুজুর বললেন, আপনার ছেলে কিছুক্ষণ আগে আমার কাছে আসছিল। আমি ওকে বলছি আপনাদের ডেকে নিয়ে আসতে। ও আপনাদের ডাকতে ডাকতে ওর ফাঁকে আমি আমার বন্ধু জিনের মাধ্যমে খোঁজ নিয়ে যেটা জানতে পারেছি সেটা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন। বাবা বললেন, কি বলেন হুজুর? আসলে ব্যাপারটা কি খুলে বলুন তো। হুজুর বললেন, আপনাদের যাকে কবিরাজ ভাবছেন সে কবিরাজ সেজে আপনাদের বাড়িতে আসছিল। সে কোনো কবিরাজ নয়, সে আসলে একটা জিন। কি? উনি জিন? কথাটা বলে উঠলাম আমি, এটা সবাই। হ্যাঁ, ও কোনো মানুষ নয়, ও সেই জিন যে নিষাদকে বয়ে দেখায়, লাশ রূপে ওর কাছে এসে শুয়ে থাকে। বাবা, কিন্তু ও এমনটা কেন করলো? হুজুর বললেন, কারণ আপনারা যেন অন্য কোনো হুজুর বা কবিরাজের কাছে গিয়ে সত্যিটা জানতে না পারলে নিষাদকে কালা জাদু করা হয়েছে, তাই বুদ্ধি করে সেই জিনটা মানুষের রূপে কবিরাজ সেজে আসছে। আপনাদের আগে বলেছি, এখনো বলি, নিষাদের অবস্থা ভালো না। ও পিশাচ জিনকে চুক্তি করে পাঠানো হয়েছে। ওর ও ওর কাজ করেই ছাড়বে। হুজুর বললেন, চুক্তি মানে? এটা তো বুঝলাম না। ধরুন আমি আপনাকে টাকা দিলাম আর বললাম একজনকে মেরে ফেলতে। আপনি টাকার বিনিময়ে ওকে মেরে ফেললে আপনি যে টাকার বিনিময়ে ওকে মেরে ফেললেন, বিষয়টা তেমনি। যে কালা জাদু করেছে সে খারাপ তান্ত্রিককে টাকা দিয়েছে। এখন সেই তান্ত্রিক ছাগল বা গরু বলি দিয়ে একটা খারাপ জিনকে চুক্তি করেছে, এবং জিনটা সেই ছাগল বা গরুটা খাবে, আর তান্ত্রিক যা বলবে তাই করবে। এখন নিষাদকে উপরে ওই জিনটা, খারাপ জিনটার চালান করে হয়েছে। ওই জিন নিষাদকে না মেরে যাবে না। নিষাদ দেখবে আস্তে আস্তে তুমি শুকিয়ে যাবে, খেতে পারবে না, নানা রকম রোগ হবে, আর আস্তে আস্তে ওই জিন ওকে মেরে ফেলবে। ওর চেয়ে ভালো এখনই কোনো ভালো হুজুর বা কবিরাজের কাছে গিয়ে ওকে ভালো একটা চিকিৎসা করানো, তাহলেই দেখবে নিষাদ সব ঠিক হয়ে যাবে এবং সে কোনো কিছুই বুঝতে পারবে না। নিষাদকে বাঁচাতে চাইলে এখনই বড় কবিরাজের কাছে যান, তাড়াতাড়ি যান। বাবা বললেন, হুজুর আপনার কথা শুনে মাথা ঘুরছে। আমার ছেলের উপর কে করবে কালা জাদু? হুজুর বললেন, সেই ব্যক্তির নাম তো বলতে পারবো না, তবে এটা বলতে পারি সেটা আপনার বা আপন ছেলের মধ্যে পরিচিত প্রিয়জনের মধ্যে কেউ। বাবা বললেন, হুজুর আপনি কি পারবেন নিষাদের চিকিৎসা করতে? হুজুর বললেন, না, আমি তো পারবো না। আপনার চে- আম- আপ- আপনার চেয়ে বড় কোনো হুজুর বা কবিরাজের চিকিৎসা নিন। মনে রাখবেন, ওই তান্ত্রিক নিষাদের উপর যে জিন বা চালান দিয়ে সেটা অনেক শক্তিশালী। বাবা বললেন, তাই করব হুজুর। আমার একটা মাত্র ছেলে,
ওর কিছু হলে আমি বাঁচবো কাকে নিয়ে? আমারই ভুল ছিল। আমার ছেলের কথা আগে থেকেই বিশ্বাস করি। এখন আপনারা চলে যান, আর কালকে ভালো কোনো হুজুর বা কবিরাজ আপনাদের বাসায় নিয়ে আসুন। হুজুরের কথা মা বাবা ও আমি বাড়ি চলে যাই। রাতে আমার সাথে বয়ে ঘটনা ঘটে। এই বিষয়টা আমি আগে বাবা মাকে বিশ্বাস না করালেও এখন করে। তাই সেই রাতটা বাবা মা আমার সাথে ঘুমালেন এবং বাবা আমার সাথে তাকায়। আমার সাথে কোনো রাতে কিছুই ঘটলো না। পরের দিন সকালে বাবা অনেক খোঁজাখুঁজি করে একজন কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসলেন। কবিরাজ আমাদের বাড়িতে এসে আমাকে ডেকে বলে উঠল, সর্বনাশ, কি অবস্থা পোলা, ভালো ভালো না, খুব খারাপ একটা জিন ওর পিছনে লাগছে। আপনারা ছেলে তো খালা জাদু করা হয়েছে। বাবা বললেন, সেই জন্য আপনাকে নিয়ে আসছি কবিরাজ সাহেব, আপনি দেখুন না কিছু করতে পারেন কিনা। কবিরাজ বললেন, আচ্ছা আপনারা শান্ত হন, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। এই বলে সে কবিরাজ আমার রুমের মধ্যে একটা রুকিয়া শুরু করলেন। গোল একটা বৃত্ত, এখানে ওখানে কি যেন যে পড়ে আছে, এই জিনটাকে হাজির করলেন। যে জিনটা লাশ রূপে আমার কাছে আসে, সেই জিনটা। তো জিনটা এসে রাগে কবিরাজকে বলে উঠল, আমাকে কে ডেকেছিস? মারতে চাস নাকি বাঁচতে চাস? তো আমাকে ডিস্টার্ব করিস না, যেতে দে। কবিরাজ বললেন, তা যেতে দিব, তা আগে তো বল তোকে এখানে কে পাঠিয়েছে, আর নিষাদকে বা কেন, কে কালা জাদু করছে? জিনটা আমার মুখ থেকে কথা বার করারই কি একই সোজা। আমি চুক্তিতে এখানে আসছি, আমাকে খুশি করে এখানে পাঠানো হয়েছে। এসব বিষয়ে আর একটা কথাও বলবি না। কবিরাজ বলল, না বলবো না, তাও যেতে দিব না তোকে। কবিরাজের কথায় সেই জিনটা হা করে হাসতে হাসতে বলে, যেতে দিবি না? এই কথা বলে আমার সামনে সেই জিনটা কবিরাজের গালে ঠাস করে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড়টা এত জোরে পড়েছিল যে কবিরাজের 2-3 হাত দূরে গিয়ে ছিটকে পড়লেন। কবিরাজ ছিটকে পড়ায় জিনটা সেখান থেকে চলে গেলেন। এদিকে কবিরাজ উঠে বাবাকে উদ্দেশ্য করে বললেন, দেখুন আমি এই কাজটা করতে পারবো না। জিনটা আমার থেকে অনেক বেশি শক্তিশালী। তবে আমার পরিচিতি একটা বড় কবিরাজ আছে, উনি আমার উস্তাদ, উনি এই কাজটা করতে পারবে। আমি ওনার ঠিকানা আপনাকে দিয়ে যাচ্ছি। আর এই কথাটা শুনে আমি ওই জিনটার মোকাবেলা করতে পারবো না ঠিকই, তবে আমি এই ইঙ্গিত পেয়েছি, নিষাদকে কালা জাদু করেছে ওর বন্ধুর মধ্যে কেউ, নয়তো আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ। এই কথাটা বলে কবিরাজ চলে যান। এদিকে আমরা পড়লাম চিন্তায়। আমার কোনো বন্ধু আমাকে কালা জাদু করতে যাবে? জিশান ও সবুজ তো ভালো, তোমার ভালো বন্ধু। এদিকে তখনই বলে উঠলো, আমার এই বিষয়টা সন্দেহ হচ্ছে। নিষাদকে বাবা, তোমার কি মনে আছে তোমার ভাইয়ের বউ মানে নিষাদের চাচির সাথে কিছুদিন আগে ঝগড়া লাগছিল, তখনই উনি কি বলেছিল? বাবা বলেন, হ্যাঁ তাই তো ঠিক। ওই মহিলার ব্যবহারে আমার একদমই পছন্দ না। ওই কাজটা শোনার মতো হতে পারে না। বাবাকে বাবা কে করেছে সেটা বলবি, বড় কবিরাজ বলে দিবে। তুমি উনার সাথে যোগাযোগ করো। বাবা বলেন, আচ্ছা ঠিক আছে, তাই করব। কালকেই আমি ওর বাড়িতে কবিরাজের কাছে যাব এবং তারা রাতে সেখানে ঘুমিয়ে পড়লে এবং বাবা কাল কবিরাজের কাছে বলে ঠিক করেন। এদিকে 2 দিন ধরে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি না, কোথাও ঘুরতে যেতে পারি না। তাই বন্ধু জিশান ও সবুজকে ফোন দিয়ে বললাম দেখা করতে। আমার কথায় জিশান না আসলেও সবুজ আমার সাথে দেখা করতে ঠিকই আসছে। এদিকে সবুজের সাথে দেখা আমার হওয়ায় ও বলল, কিরে নিষাদ, কি খবর তোর? তোমার তেমন কথাও বলতিস না, তো তোর খবর কি? আমি বললাম, ভালো না, আমাকে কেউ নাই খালা জাদু করছে। সবুজ বলল, কি জাদু, কি বলিস? খালা জাদু তোকে কে করবে?
আমি বললাম আমাদের মসজিদের ইমাম বলেছেন। যারা আরেকজন কবিরাজ এসে শুনি ওই কথাই বলছে। সবুজ বলল, কে কে করছে সেটা কি বলবে, কি বলছে? তখন আমি বললাম, না বলেনি, কিন্তু বলেছে আমার বন্ধুদের মধ্যে কেউ একজন, না হইলে আমার আত্মীয়দের মধ্যে কেউ। সবুজ বলল, আমাদের বন্ধুদের মধ্যে যদি হয় তাহলে তো তুই জানিস কে করেছে। আমি বললাম, কে করবে? কবিরাজ তো নাম বলেনি। তখনই আমার বন্ধু জিশান অবাক করা ঘটনা উঠে বলল, না তুই থাক, তখন নাম বুঝবে না, এবং কে করবে? কবিরাজ নাম বলেনি, নাম বলতে হবে না, বুঝে নে। কার সাথে তোর ঝগড়া হয়, মারামারি হয়? আমি বললাম, কার সাথে কথা বলিস তুই? এবং সবুজ বলল, কে আবার বলা তো ঠিক না, তবুও বলছি, হঠাৎ জিশানও হতে পারে। আমি বললাম, জিশান? সবুজ, হতে পারে। কবিরাজ যেহেতু নাম বলেনি, তার মানে পুরাপুরি ওর দোষ দিতে পারিনি। তবে কবিরাজ ওর নাম বলবে, দেখে নিস। আমি বললাম, তা তো জানি না ভাই, আমার বাবা মা আমার চাচিকেও সন্দেহ করে, এখন কাকে আমি দোষারোপ করব? সবুজের কথায় ওর চাচিও সন্দেহর মধ্যে আছে। আমি বললাম, কাল বড় কবিরাজ আসুক, উনি এসে দেখুক কি বলে। সবুজ বলল, আচ্ছা ঠিক আছে, তাই কর। আমি বললাম, আচ্ছা তাহলে ভালো থাকিস, বাইরে থাকা যাবে না, বাড়িতে চলে যা। এই বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরের দিন বাবা সেই কবিরাজকে নিয়ে আসলেন। বড় কবিরাজ এসে আমাকে দেখে উনিও কনফার্ম করলেন যে আমাকে কেউ আমার উপর কালা জাদু করেছে। এদিকে বড় কবিরাজের কথা শুনে বাবা বললেন, কবিরাজ সাহেব, এর আগে দুজন বলেছে নিশাদের উপর কালা জাদু করেছে, আপনিও তাই বলবেন? আপনি তো বলেন কে করেছে। কবিরাজ বললেন, সেটা বলতে পারবো না, কারণ ওই জিনটা খুব শক্তিশালী। আমি নিশাদকে চিকিৎসা করতে পারবো, কিন্তু কে করেছে সেই বিষয়টা কোনো খবর দিতে পারিনি, দুঃখিত। বাবা বললেন, তাহলে তো আমরা কেমনে বুঝবো অপরাধীকে? কবিরাজ বললেন, সেই জন্য মাফ চাইলাম, আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যাই, আর নিশাদকে চিকিৎসার আর কোনো সমস্যা হবে না। চিকিৎসা করি, আশা করি নিশাদ সুস্থ হয়ে যাবে এবং আর কোনো সমস্যা হবে না। এই বলে কবিরাজ চলে যান, আমাকে চিকিৎসা করে কিছু নিয়ম কানুন বলে চলে গেলেন। এদিকে কবিরাজ চলে যাওয়ার 3 দিন আমি সুস্থ ছিলাম, আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, এবং আমি সেই আস্তে আস্তে সুস্থ হতে লাগলাম। তো কবিরাজের কথায় পুরাপুরি আমি সুস্থ হয়ে গেলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটি এবং গল্প। তো যদি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।